আজই বাউন্সার দিয়ে বসলেন নওশাদ সিদ্দিকী। কেন বললাম বাউন্সার? দেখুন, প্রবীণ মুখ্যমন্ত্রীর কাছে ভোট বয়কটের আহ্বান জানিয়ে বসলেন। প্রবীণ মুখ্যমন্ত্রীর কাছে ভোট বয়কটের আহ্বান জানিয়ে বসলেন নবীন নওশাদ। তার দাবি, 60 লক্ষ ভোটারকে বিবেচনাধীন রেখেই ভোটের দিন ঘোষণা হয়েছে। সবার নিষ্পত্তির আগে ভোট নয়, নিষ্পত্তি না হলে ভোট বয়কটের ডাক দিয়ে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন আইএসএফ এমএলএ নওশাদ সিদ্দিকী। যে কারণে শুরুতে বললাম, আজ তিনি এক প্রকার বাউন্সার দিয়েছেন। এখন 60 লক্ষ ভোটাররা আতঙ্কে আছে, আন্ডার অ্যাডজুডিকেশন আছে। মমতা ব্যানার্জির কাছে আমি আশা করছি, আবেদন করছি, আপনি আওয়াজ তুলুন। যতক্ষণ না পর্যন্ত 60 লক্ষ মানুষের এই বিষয়টা নিষ্পত্তি হচ্ছে, ভোট ঘোষণা করা যাবে না। আর যদি নির্বাচন কমিশন তার ক্ষমতার প্রয়োগ করে ঘোষণা করে ভোটকে বয়কট করুন। তৃণমূল কংগ্রেস যদি বাংলার মানুষের স্বার্থে ভোটকে বয়কট করে, যতক্ষণ অ্যাডজুডিকেশন সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বাংলার মানুষের স্বার্থে আমি এই দাবির সাথে সহমত হব। দাবির সাথে সহমত হওয়া মানে এই নয় যে আমি তৃণমূলের সাথে জোট করছি। আমি কিন্তু বলবো, মোক্ষম চাল দিয়েছেন নওশাদ সিদ্দিকী। ধরে নিন, নওশাদের অনুরোধ মেনে ভোট বয়কটের ডাক দিয়ে মুখ্যমন্ত্রী যদি তাকে এক প্রকার সেকেন্ড করেন, সাপোর্ট করেন, কথা শোনেন, তাহলে সেটা কিন্তু নজিরবিহীন কাণ্ড হবে। ঠিক যেমন নজিরবিহীন কাণ্ড 60 লক্ষ ভোটার ভোট দিতে পারবেন কিনা সেটা এই মুহূর্তে অনিশ্চিত, আনসার্টেন। অথচ ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। এবারের ভোট তাহলে অনেকগুলো নজিরবিহীন কাণ্ডের সমাহার নাকি? As far as the list under adjudication is concerned, I have mentioned earlier that the learned judges are looking into case by case, and whichever cases are approved by them shall be included in the final electoral rolls by way of supplementary list in terms of the orders of the Honorable Supreme Court. তো উনি তো একটা কথা বললেন, দেখলাম যে বাংলায় ওই বিচার ব্যবস্থার তত্ত্বাবধানে এগুলো চলছে। তো সুতরাং আশা করি কোনো বৈধ ভোটার, একজনও বৈধ ভোটারকে যেন বাদ না রাখা হয়। সুপ্রিম কোর্ট দেখছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম আসবে। কিন্তু যে আন্ডার অ্যাডজুডিকেশন আছে, তিনি যদি ভোটে প্রার্থী হতে চান, শশীদি আমাদের রাজ্যের মন্ত্রী, মমতা ব্যানার্জি শশীদিকে যদি প্রার্থী করতেও চান, তাহলেও শশীদি নমিনেশন এখন জমা করতে পারবেন না, কারণ তিনি বিচারাধীন। With regards to the supplementary list, as per the orders of the Honorable Supreme Court, the learned judges working under the directions of the Honorable High Court of Calcutta would be bringing out this supplementary list. এই যে অসভ্যতাম, এই নির্বাচন কমিশন ভোট চোর, এরা ভোট চুরি করে বাংলার মানুষের গণতন্ত্রকে হরণ করতে চায়। জুডিশিয়ারির উপর আস্থা রাখুন, সম্মান রাখুন, আর এটা কারো কান দিয়ে দেখার সুযোগ নেই। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, একজনও বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোট হবে না। নির্বাচন কমিশনের মতন বিজেপিও আঙুল দেখিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের দিকে। মহা ফ্যাসাদে পড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এখন বিচারাধীন ভোটার নিয়ে কথা বলতে গেলে সুপ্রিম কোর্টকে আক্রমণ করে বসতে হচ্ছে। আবার এটাও বলতে হচ্ছে যে একজন বৈধ ভোটারকে ছাড়া ভোট নয়। আচ্ছা, যদি ভোটের আগে সব বিচারাধীন ভোটারের নিষ্পত্তি না হয়, ঠিক সেই জায়গাতে নওশাদ সিদ্দিকী কিন্তু ঘা দিয়েছেন। মমতা ব্যানার্জির কাছে আমি আশা করছি, আবেদন করছি, আপনি আওয়াজ তুলুন। যতক্ষণ না পর্যন্ত 60 লক্ষ মানুষের এই বিষয়টা নিষ্পত্তি হচ্ছে, ভোট ঘোষণা করা যাবে না। আর যদি নির্বাচন কমিশন তার ক্ষমতার প্রয়োগ করে ঘোষণা করে ভোটকে বয়কট করুন। অতএব তৃণমূলের এই মুহূর্তে যে দশা, সেটাকে বলা হয় সামরাখি না কুল রাখি। শুরু থেকেই তারা বলে গিয়েছে যে একজন বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোট হবে না। এখন যদি ভোটের আগে সব ভোটারের নিষ্পত্তি না হয় নির্বাচন কমিশনের দিকে, তাহলে বোমা ফাটানো যাবে না। তার কারণ পুরোটাই সুপ্রিম কোর্টের হাতে। আর এর মধ্যে রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণাও আজ হয়ে গেল। ফলে বুঝতে পারছেন ফ্যাসাদটা কোথায়, আপদটা কোথায়। West Bengal. The polling shall be held in 2 phases. In the first phase, 152, and the second phase, 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be, that is 4th of May
it was found necessary to reduce the number of phases. ভোট হবে আরো 3 রাজ্যে এবং একটি কেন্দ্রশাসিত এলাকায়, আর তার মধ্যে আপনারা দেখুন কেরালাম, অসম ও পুদুচেরিতে ভোট 9 এপ্রিল, গণনা 4 মে। তামিলনাড়ুতে ভোট 23 এপ্রিল, গণনা 4 মে। বাকি সব জায়গায় এক দফায় ভোট হলেও শুধু পশ্চিমবঙ্গে ভোট হবে 2 দফায়। অবশ্য আগের তুলনায়, মানে আগের বারের তুলনায় এবার অনেকটা কম, কারণ মনে হচ্ছে আগের বার 8 দফায় হয়েছিল, এবার 2 দফায়। বিধানসভা ভোট 2006 সালে 5 দফায় হয়েছে, 2011 সালে 6 দফায় হয়েছে, 2016 সালে হয়েছে 7 দফায়, 2021 সাল মানে গত বছর, মানে গতবার শেষবার হয়েছে 8 দফায়, এবার 2 দফায়। লোকসভা ভোট 2009 সালে 5 দফায় হয়েছে, 2014 সালে লোকসভা ভোট হয়েছে 5 দফায়, 2019 সালে 7 দফায় হয়েছে এবং সর্বশেষ লোকসভা ভোট 2024 সালে যেটা হলো সেখানে হয়েছে 7 দফায়। ফলে বুঝতেই পারছেন সেখানে এবার এ রাজ্যে বিধানসভা ভোট হচ্ছে মাত্র 2 দফায়, যেটা গতবারের বিধানসভা ভোট মানে 2021-এও কিন্তু 8 দফা ছিল। এই প্রথম রাজ্যে 2 দফায় ভোট হবে। এর আগে 1996 সালে শেষ হয়েছিল 2 দফায় ভোট। আমরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আমরা একদিনেও তৈরি, ওদের যা ইচ্ছা আমরা তাতেই তৈরি। আমরা চাই কম দফাতে ভোট হোক। 8 দফায় কমিয়েছিল 77, এবার 2 দফায় সেটাও কমে 27-এ দাঁড়াবে, তো হয়ে গেল। আমরা চাই না কোচবিহারে ভোট দিয়ে সকালবেলা 3 দিন পরে মালদাতে ভোট দিয়ে, তার 3 দিন পরে বারাসাতে এসে ভোট দিয়ে, তারপরে এসে ভবানীপুরে ভোট ছাড়ুক কালি তুলতে তুলতে। এই জিনিস চাই না। শুভেন্দু অধিকারী বলছেন বহু দফায় ভোট হলে তৃণমূলের সুবিধা ইত্যাদি ইত্যাদি কয়েকটা কথা বললেন। 21 সালে তো ওনারাই জোর করে 8 দফায় ভোট করিয়েছিলেন। তখন উনি বলেছিলেন যত বেশি দফায় ভোট, 8 দফায় ভোট, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে দেবো। শুনেছিলাম তো, কথা পাল্টাচ্ছেন কেন? আগে দেখা গেছে যে 6 দফা 7 দফা যখন করতো তখন তৃণমূল কংগ্রেস পার্টিটা তো একেবারে দুষ্কৃতীদের দ্বারা পরিচালিত একটা পার্টি। যখনই একটা জায়গাতে নির্বাচনটা শেষ হয়ে যায় তখন ওই দুষ্কৃতিকারীরা পাশের বিধানসভা কেন্দ্রে চলে যায়। এটা বেশ কয়েক বছর ধরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ক দফায় ভোট হলে শান্তিপূর্ণভাবে ভোট হবে সেটা দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের। বাহিনীর নিয়ন্ত্রণ কমিশনকে নিতে হবে। এটা তো ওদের গাল গল্প। খুঁজে কলকাতা পুলিশ সুষ্ঠুভাবে কাজ করছে, অপব্যবহার কেন করবে? পিস পার্কের ঘটনায় প্রমাণ হয়েছে এত কেন্দ্রীয় বাহিনী কোথাও আপনি রাস্তায় দেখতে পাবেন। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা দরকারই বা পড়লো কোথায়? ব্যবহারের দরকারই পড়লো না, তো অপব্যবহার। With regards to the police officers who were involved in the violence in earlier elections, the list has been sort of, as is known to the media during our visit to the West Bengal, and necessary action as per law shall be taken. আমাদের কথা হচ্ছে যত দফাতেই হোক, যে যাকে ভোট দিতে চায় তাকে যেন নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট দিতে পারে। Elections shall be violence free and inducement free. তো আমরা যেটা বারবার করে বলেছি যে শান্তিপূর্ণ ভয়মুক্ত পরিবেশে ভোটাররা তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, এই পরিবেশ নির্বাচন কমিশনকে দিতে হবে। গিরগিটির রাজনীতি হচ্ছে। গিরগিটির রাজনীতি। তৃণমূল কংগ্রেস যখন বিরোধী আসনে ছিল তখন তারাও কিন্তু এই একই যুক্তিতে বেশি দফায় ভোটের দাবি করত, যত বেশি দফা ভোট হবে তত ভালো, এমন একটা কিছু। আর এবার 2 দফায় ভোটের পিছনে তাহলে কোন অঙ্ক কাজ করছে, এ প্রশ্ন থাকছে। আমরা যদি ম্যাপে দেখি, প্রথম দফা নির্বাচনে একেবারে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, সেখান থেকে জলপাইগুড়ি হয়ে 2 দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, একেবারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। রাজনৈতিকভাবে দেখলে কিন্তু ম্যাপের এই পুরো অংশটা যদি আমরা দেখি, এখানে তৃণমূল কিন্তু বেশ অস্বস্তিতে রয়েছে। উত্তরবঙ্গে এমনি তৃণমূল বেশ কিছুটা দুর্বল, বিজেপি শক্তিশালী, যদিও তৃণমূল এবার কিছুটা দাঁত ফোটাতে পারে এমন আশা রয়েছে। আর অন্যদিকে সংখ্যালঘু অধ্যুষিত সেখানে মালদা রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে এবং 2 দিনাজপুর রয়েছে। সেখানেও কিন্তু এবার সংখ্যালঘু ভোট কোথাও হয়তো মুখ ফিরিয়েছে, এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা।
এবং তারপর যদি আমরা দ্বিতীয় দফার মানচিত্র দেখি, সেখানেও এবার একটা অন্য ছবি দেখতে পাবো। প্রথম দফায় যেখানে আমরা 16টা জেলা দেখতে পেলাম, দ্বিতীয় দফায় 7টা জেলা রয়েছে। দ্বিতীয় দফার জেলাগুলো দেখলেই বুঝতে পারা যাবে নদিয়া, পূর্ব বর্ধমান, এদিকে হুগলি, হাওড়া, কলকাতা, 2 24 পরগনা। অর্থাৎ তৃণমূল যেখানে অত্যন্ত শক্তিশালী, বলা চলে বেশিরভাগ আসন তৃণমূল এখানে নিজেদের দখলে রেখে দিয়েছে। সেই জায়গাটায় কিন্তু দ্বিতীয় দফার ভোটে, অর্থাৎ প্রথম দফায় যে 152 আসনের নির্বাচন এবং দ্বিতীয় দফায় 142 আসনের নির্বাচন, সেই 142 আসনের মধ্যে এমনভাবেই করা হয়েছে যে চারিপাশ থেকে কিন্তু যে কেন্দ্রীয় বাহিনী থাকছে তারাও দ্রুত পৌঁছে যেতে পারবে এই দ্বিতীয় দফার ভোটের জায়গাতে। অর্থাৎ একটা বিষয় কিন্তু রাজনৈতিকভাবে খুব পরিষ্কার, প্রথম দফার ভোট সেখানে বিরোধীরা শক্তিশালী, আর দ্বিতীয় দফার ভোট সেখানে শাসক দল মানে তৃণমূল শক্তিশালী। 2 দফার ভোট এবার কিন্তু নজর কাটতে চলেছে। ভোটের দিনক্ষণ দফা তো ঘোষণা হয়ে গিয়েছে, এবার প্রার্থী তালিকা ঘোষণার পালা। আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিই। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, আগামী মঙ্গলবার, সূত্র মারফত জানা যাচ্ছে, যদিও এখনো বলবো, আগামী মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল কংগ্রেস। আগামী মঙ্গলবার 294 কেন্দ্রে প্রার্থীর কথা ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস, এমনটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। বঙ্গে ভোটের দামামা বেজে গিয়েছে। প্রশ্ন হচ্ছে এবার তাহলে বিজেপির প্রার্থী তালিকা কবে? প্রার্থী তালিকা ও ইস্তাহার নিয়ে ইতিমধ্যেই জরুরি বৈঠকে বিজেপি। প্রথম দফায় 145 আসনের প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয়েছে। কয়েক দফায় প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি, এমনটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট, এখনো পর্যন্ত জোটের জট কাটেনি, তবুও আগামীকাল বামেদের প্রার্থী তালিকা প্রকাশ পেতে চলেছে। এবারেও নবীন প্রবীণ মিলিয়ে প্রার্থী তালিকা ঠিক করেছে আলিমুদ্দিন স্ট্রিট। প্রার্থী হতে পারেন মীনাক্ষী, ধ্রুবজ্যোতি, ময়ূখ, সপ্তর্ষি, কলতান, সায়নদীপ। এছাড়াও প্রার্থী হতে পারেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, সায়রা শাহ হালিম, মানুষ মুখোপাধ্যায়। তবে সৃজন, শতরূপ, দীপশিতাদের নিয়ে এখনো বেশ কিছু জায়গায় ধোঁয়াশা রয়েছে। আজকে ভোট ঘোষণা হয়েছে, আমি নেহাত আমরা বাইরে আছি, জেলা জেলা সফরে আছি রোববার দিন বলে, তো আমরা আগামীকাল করে দেবো। 294 আসনে ভোট হচ্ছে, যে 2 দফায় যদি ভোট হয় আমরা 2 দফায় প্রার্থী ঘোষণা করতে পারি, 1 দফায় করতে পারি। কালকে গেলে বামফ্রন্টে বৈঠক করে তারপর সিদ্ধান্ত করে বামফ্রন্টের চেয়ারম্যানকে নিয়ে আমরা এটা ঘোষণা করি। নাহলে আপনি চাইলে আমি এখানে ঘোষণা করে দিতে পারতাম, আমরা তৈরি আছি, কিন্তু আমাদের একটা নিয়ম আছে, বামফ্রন্ট এবং সহযোগীদের সঙ্গে কথাবার্তা বলে নিয়ে বামফ্রন্টের মিটিং শেষে বামফ্রন্টের চেয়ারম্যানকে নিয়ে অন্য দলগুলোর উপস্থিতিতে আমরা সাধারণত তালিকা ঘোষণা করি। আইপিএস এর ক্ষেত্রেও কেন্দ্রের সঙ্গে সংঘাতের পথেই হাঁটল রাজ্য। সি সুধাকরকে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানো হলো না, তাকে সরানো হলো আইবি নর্থ বেঙ্গল রেঞ্জে। শিলিগুড়ি কমিশনারেটের নতুন সুপার হলেন ওয়াকার রাজা। রাষ্ট্রপতির বঙ্গ সফরের সময় শিলিগুড়ির সিপি ছিলেন সি সুধাকর। রাজ্যকে চিঠি দিয়ে তাকে ডেপুটেশনে চায় কেন্দ্র। আইপিএস এর ক্ষেত্রেও কেন্দ্রের সঙ্গে সংঘাতের পথই বজায় রাখল রাজ্য। সি সুধাকরকে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানো হলো না, তাকে আইবি নর্থ বেঙ্গল রেঞ্জে পাঠানো হয়েছে। শিলিগুড়ি কমিশনারেটের নতুন সুপার হয়েছেন ওয়াকার রাজা। রাষ্ট্রপতির বঙ্গ সফরের সময় শিলিগুড়ির সিপি ছিলেন সি সুধাকর। রাজ্যকে চিঠি দিয়ে তাকে ডেপুটেশনে চায় কেন্দ্র, কিন্তু মানল না রাজ্য।